আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের এই গল্পের শুরুতে আমরা 16 বছরের একটা ছেলে জ্যাকবকে দেখতে পাই, যে কিনা একটা দোকানে কাজ করে। তো আজকে সন্ধ্যের সময় তার সঙ্গে কাজ করা একজন মহিলা তাকে বাড়িতে নামিয়ে দেওয়ার জন্য বেরিয়ে পড়ে, আর রাস্তায় জ্যাকব তার দাদা ভাই আব্রাহামকে ফোন করে। কিন্তু আব্রাহামের কণ্ঠস্বর একেবারে আগের মতো ছিল না, কারণ তাকে বেশ ঘাবড়ে যাওয়া মনে হচ্ছিল। তিনি বারবার জ্যাকবকে বলে যে তুমি কোনো অবস্থাতেই বাড়িতে এসো না দাদা ভাই, এখানে অনেক বড় একটা বিপদ আছে। জ্যাকব ভাবে যে দাদা ভাই হয়তো আবারও তার পুরনো উল্টাপাল্টা কথার মধ্যে জড়িয়ে পড়েছে, তাই সে তার এইসব সতর্কবার্তাকে একেবারে গুরুত্ব না দিয়ে সোজা বাড়িতে পৌঁছে যায়। তো ঘরের ভেতরে পা রাখতেই সে দেখতে পায় যে পুরো ঘরের জিনিসপত্রগুলো খুবই বাজেভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, যেন কেউ এই বাড়ির প্রত্যেকটা কোণা ঘেঁটে কোনো কিছু খুঁজে চলেছিল। ঠিক তখনই তার নজর পেছনের ভাঙা রেলিংয়ের দিকে পড়ে, আর সে কোনো সময় নষ্ট না করে জঙ্গলের দিকে এগিয়ে চলে যায়। তো জঙ্গলের ভেতরে কিছুটা দূরে যাবার পরে জ্যাকব তার দাদা ভাইকে মাটিতে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। তাকে দেখে সে ঘাবড়ে যায় আর সাথে সাথে সাহায্যের জন্য ফোন করে, কিন্তু তখনই আব্রাহাম শেষবারের মতো তার হাত ধরে ফেলে, আর ভাঙা নিঃশ্বাসের মাঝে তিনি জ্যাকবকে বলে যে তোমাকে ওয়েলসে চলে যেতে হবে, আর সেখানে একটা বিশেষ পাখি তোমাকে সকল সত্যটা বলে দেবে। তো এই কথাটা বলেই তিনি জ্যাকবকে আরও বলে যে তোমাকে 3 সেপ্টেম্বর 1943 সালের টাইম লুপের ভেতরে যেতে হবে। জ্যাকব তার কথার মানে একেবারেই বুঝতে পারে না যে দাদাভাই আসলে কি বলতে চাচ্ছে। তবুও সে তার দাদাভাইকে কথা দেয় যে হ্যাঁ, সে তার দাদাভাইয়ের শেষ ইচ্ছে অবশ্যই পূরণ করবে। তো পরের মুহূর্তে আব্রাহাম চিরদিনের জন্য এই পৃথিবীর মায়া ছেড়ে বিদায় নেয়। তখনই জ্যাকব পেছনে ফিরে দেখে, আর সে মুহূর্তের মধ্যেই একটা ভয়ঙ্কর কালো ছায়া দেখতে পায়। কিন্তু তার সঙ্গে আসা সেই মহিলাটি যখন ওইদিকে গুলি চালায়, তখন সেখানে আসলে কিছুই পাওয়া যায় না। তো কিছুক্ষণ পরে পুলিশ ঘটনাস্থলে চলে আসে, আর তদন্তের পরে এই মৃত্যুটাকে বন্য প্রাণীর হামলা ভেবে এই কেসটাকে বন্ধ করে দেয়া হয়। তো এভাবে প্রায় 1 মাস কেটে যায়, কিন্তু সেই রাতের প্রত্যেকটা কথা জ্যাকবের মাথায় অনবরত ঘুরতে শুরু করে। তার মনে হতে থাকে যে তার দাদা আসলে তাকে কি বলতে চাইছিল। সে এখন তার দাদার কথাগুলোকে ভেঙে ডিকোড করার চেষ্টায় নেমে পড়ে। তার মানসিক অবস্থা একেবারে আগের মতো ছিল না, তাই তাকে এখন একজন সাইকিয়াট্রিস্ট ডাক্তার গেলানের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে বসে জ্যাকব তার ছোটবেলার সকল কথাগুলো মনে করতে থাকে। তার মনে পড়ে যায় যে দাদাভাই সবসময় ওয়েলসের একটা রহস্যময় জায়গার গল্প তাকে শোনাতো, যেখানে এমন কিছু বাচ্চারা বসবাস করত যাদের ভেতরে আলাদা আলাদা ধরনের জাদুকরী শক্তি ছিল। সেই জায়গার দেখাশোনা করতেন মিস পেরেগ্রিন, যে কিনা দরকার পড়লে একটা পাখির রূপও নিতে পারত। ছোটবেলায় জ্যাকব এই গল্পগুলোকে পুরোপুরিভাবে বিশ্বাস করত, কিন্তু সে যেমন যেমন বড় হচ্ছিল, স্কুলে যাচ্ছিল আর তার বন্ধুদেরকে এসব গল্প শোনাচ্ছিল, তখন সবাই তাকে নিয়ে মজা করত যে জ্যাকব আসলে কি পাগলের মতো রূপকথার গল্পে বিশ্বাস করে। তো যাই হোক, এইসবের মধ্যেই ধীরে ধীরে সে নিজেও এটা মেনে নেয় যে হয়তো দাদাভাই শুধুমাত্র বাচ্চাদের মন ভোলানোর জন্য তাকে এইসব গল্প শোনাতো। যদিও আব্রাহাম সবসময় তাকে এটাই বলেছিল যে আমি তোমাকে কখনোই মিথ্যে বলিনি, আমার সবগুলো গল্প একেবারে সত্যি। তো যাই হোক, কিছু সময় পরে জ্যাকব তার দাদা ভাইয়ের ঘর খালি করতে পৌঁছে যায়। সেখানে তার এক আত্মীয় তাকে পুরো জিনিসপত্রগুলো বুঝিয়ে দেয়। সেই জিনিসগুলোর মাঝে সে একটা পোস্ট কার্ড খুঁজে পায়, যেটা দেখে সে অবাক হয়ে যায়, কারণ এই পোস্ট কার্ডটা মিস পেরেগ্রিন আব্রাহামের নামে পাঠিয়েছিল, যেখানে লেখা ছিল যে সে আর বাকি সকল বাচ্চারা আজও তার অপেক্ষা করছে। এই একটা চিঠি পড়তেই জ্যাকবের মনে আবারও সেই একই প্রশ্নগুলো জাগতে শুরু করে, যেগুলোকে সে এত বছর ধরে মিথ্যে ভেবে এসেছিল। সেই পোস্ট কার্ডটা তার সাইকিয়াট্রিস্টকে দেখায় আর বলে যে আমি যদি নিজে ওই জায়গাতে গিয়ে সব কিছু দেখে নেই, তাহলে হয়তো আমিও আসল সত্যটা জানতে পারবো। সাইকিয়াট্রিস্ট নিজেও তাকে সেখানে যাওয়ার পরামর্শ দেয়, কারণ তার মতে এই কাজটা করলে কেবলমাত্র জ্যাকব নিজের কল্পনা আর বাস্তবের মাঝের পার্থক্যটা বুঝতে পারবে। তো অবশেষে জ্যাকব তার বাবার সঙ্গে ওয়েলসে যাবার জন্য তৈরি হয়ে যায়। তো তার বাবা পাখিদের উপরে আবার একটা বই লিখছিল, তাই এই ভ্রমণটা তার বাবার কাজের জন্য অনেক উপকারীও হতে পারত, কারণ যেহেতু এখানে পাখিদের নিয়ে অনেক কিছু লেখা ছিল। তো যাই হোক, সমুদ্র পার করার সময় জ্যাকবের নজর আকাশে উড়তে থাকা একটা পাখির দিকে পড়ে,
আর তার সাথে সাথে তার দাদা ভাইয়ের সেই পুরনো গল্পটা মনে পড়ে যায়, যেখানে মিস পেরেগ্রিন পাখির রূপ ধারণ করতে পারত। তো যাই হোক, কিছুক্ষণ পরে তারা দুজন সেই নিরিবিলি দ্বীপে পৌঁছে যায় আর জ্যাকব সোজা সেই অনাথ আশ্রমের দিকে বেরিয়ে পড়ে, যার ব্যাপারে সে ছোটবেলা থেকে তার দাদার কাছে অসংখ্য গল্প শুনেছিল। কিন্তু সেখানে পৌঁছে তার সকল আশা একেবারে ভেঙে যায়, কারণ পুরো বিল্ডিংটাই ইতিমধ্যে একটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছিল। স্থানীয় লোকেরা তাকে জানায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে একটা বোমা পড়েছিল, আর তারপর থেকে এই জায়গাটা চিরকালের জন্য একেবারে ধ্বংসস্তূপ হয়ে গেছে। জ্যাকব দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে সেখান থেকে ফিরে তো আসে, কিন্তু তার মনে তখনও একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে শেষমেশ দাদা ভাই তাকে এই জায়গাতে কেনই বা পাঠাতে চেয়েছিল। তো যাই হোক, এখন পরদিন সকালে জ্যাকব তার মন থেকে ওই ধ্বংসস্তূপের কথা কিছুতেই সরাতে পারছিল না। তাই সে একা একাই আবারও সেই ধ্বংস অনাথ আশ্রমের ভেতরে পৌঁছে যায় জায়গাটা ভালোভাবে দেখার জন্য। আর এবার যখনই সে ওই ভাঙা বিল্ডিংয়ের ভেতরে পা রাখে, তার বারবার এমনটা অনুভব হতে শুরু হয় যে সেখানে নিশ্চয়ই কেউ উপস্থিত আছে যাকে সে দেখতে পাচ্ছে না। তো হঠাৎ করে তার সামনে একটা ছোট্ট মেয়েকে সে দেখতে পায়, যে কিনা তাকে দেখেই আব্রাহামের নাম নিতে থাকে। জ্যাকব কিছু বুঝে ওঠার আগে মেয়েটা সেখান থেকে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। জ্যাকব তার পেছনে দৌড়ায়, কিন্তু তাড়াহুড়ো করার ফলে সে হোঁচট খেয়ে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। আর যখন তার চোখ খোলে, সে নিজেকে কিছু অদ্ভুত বাচ্চাদের মাঝে ঘেরা অবস্থায় দেখতে পায়। আর এই চেহারাগুলো দেখেই তার দাদা ভাইয়ের শোনানো সকল গল্পগুলোর কথা তার মনে পড়ে যায়। জ্যাকব অবাক হয়ে সেই বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা সবাই কি মারা গেছো? কারণ এই অনাথ আশ্রম তো বহু বছর আগেই ধ্বংস করে দেয়া হয়েছিল। কিন্তু বাচ্চারা হেসে জবাব দেয়, ছাড়েন না, আমরা তো একেবারে জ্যান্ত আছি। তখনই জ্যাকবের নজর একটা ছেলে যার নাম ছিল মিলার্ড তার উপরে পড়ে, যে কিনা শুধুমাত্র জামা কাপড় পরে থাকলেই তাকে দেখা যায়, নয়তো সে পুরোপুরি আসলে হাওয়ার মতো, অর্থাৎ সে অদৃশ্য মানব টাইপের কিছু একটা। তো এখানে আরেকটা মেয়ে ছিল যে কিনা এমা, সে বাতাসের চেয়েও হালকা ছিল, তাই তার পায়ে সবসময় ভারী লোহার জুতো বাঁধা ছিল, নয়তো সে বাতাসের মাঝে উড়ে মহাকাশে চলে যেতে পারত। তো যাই হোক, দ্বিতীয় আরেকটা মেয়ে যার নাম অলিভ, তার চুলগুলো ছিল একেবারেই সোনালি রঙের, আর সে তার হাত দিয়ে যে কোনো জিনিস ছুঁয়ে দিলে সেটা সাথে সাথে জ্বলে উঠত, আর এই কারণে সে সব সময় গ্লাভস পরে থাকতো। অন্যদিকে ব্রনউইন নামের একটা মেয়ের ভেতরে অনেক অনেক মানুষের সমান শক্তি রয়েছে, অর্থাৎ অনেকটা সুপার হিউম্যানের মতো। এছাড়াও হিউ নামের একটা ছেলের পেটের ভেতরে আবার মৌমাছি থাকে, আর ক্লেয়ার নামের একটা মেয়ের মাথার পেছনে আবার আরও একটা মুখ রয়েছে। এছাড়াও হেরেস নামের একটা ছেলে নিজের দেখা স্বপ্ন অন্যদেরকেও দেখাতে পারে। জ্যাকব যতই তাদেরকে দেখে ততই তার বিশ্বাস হতে শুরু করে যে তার দাদা ভাই যা যা তাকে বলেছিল তা শুধু গল্প ছিল না, বরং সব ছিল সত্য। তো এই সময় জ্যাকব এমাকে বলে যে তুমি আমাকে দাদা ভাইয়ের নামে ডাকলে কেন? এমা তাকে বলে যে তোমাকে দেখতে একেবারে তোমার দাদা ভাই আব্রাহামের মতো, তাই প্রথম দেখায় আমি তোমাকে আব্রাহামই ভেবেছিলাম। তারপর তারা সবাই জ্যাকবকে বলে যে তাড়াতাড়ি আমাদের সঙ্গে চলো, অন্য কেউ আমাদেরকে দেখে ফেললে অনেক বড় বিপদ হয়ে যাবে। তো যাই হোক, সকল বাচ্চারা তাকে একটা গুহার ভেতরে নিয়ে যায়, কিন্তু জ্যাকব এখনও বুঝতে পারছিল না যে আসলে এইসব হচ্ছেটা কি, কারণ সে তো একটা ভাঙা ধ্বংসস্তূপের মধ্যে এসেছিল, তাহলে এত সব কিছু আবার পুনরায় বিল্ড হলো কিভাবে? তো যাই হোক, ভয় আর বিভ্রান্তিতে সে এখান থেকে দৌড়ে পালিয়ে যায়, আর সোজা সে ওই গেস্ট হাউসে গিয়ে পৌঁছায় যেখানে তার বাবার সঙ্গে সে বসবাস করছিল। তো জ্যাকব যখনই উপরের দিকে নিজের ঘরে এগিয়ে যায়, তখনই সেখানে উপস্থিত লোকজনেরা তাকে সন্দেহের চোখে দেখতে শুরু করে। এখানকার ম্যানেজারও আগের ম্যানেজারের মতো ছিল না, আর সে জ্যাকবকে চিনতে তো সরাসরি অস্বীকার করে বসে। কিছুক্ষণের মধ্যেই বেশ কয়েকজন মানুষ তাকে ধরে ফেলে আর তাকে গুপ্তচর ভাবতে শুরু করে। জ্যাকব বারবার সবাইকে বোঝানোর চেষ্টা করে যে আমি কোনো গুপ্তচর নই, আমি তো শুধুমাত্র একজন ট্যুরিস্ট, আমি এখানে ঘুরতে এসেছি। কিন্তু কেউ তার কোনো কথা শুনতে একেবারে রাজি ছিল না। তখনই হঠাৎ ঘরের ভেতরে রাখা গ্লাস আর প্লেটগুলো আপনা আপনি উড়ে এসে নিচে পড়তে শুরু করে। সেখানে উপস্থিত সকল মানুষেরা ঘাবড়ে যায়, কারণ কেউ বুঝতেই পারছিল না যে এইসব আসলে করছেটা কে। সেই হট্টগোলের সুযোগ নিয়ে অলিভ সেখানে এসে পৌঁছায়। সে জ্যাকবের হাত ধরে আর তাকে নিজের সাথে বাইরে নিয়ে যায়। তবে যাওয়ার সময় সে যখন দরজায় হাত দেয়, তখনই পরের মুহূর্তে সেটাতে দাউ দাউ করে আগুন জ্বলে যায়।
যার ফলে তাদের পেছনে ধাওয়া করা মানুষগুলো সেখানেই থেমে যায়। তো এখন জ্যাকব ওই বাচ্চাটার সঙ্গে ঘোড়ার গাড়িতে বসে সেখান থেকে বেরিয়ে পড়ে। রাস্তায় সে তাদেরকে জিজ্ঞাসা করে যে তাহলে কি দাদা ভাইয়ের সকল কথা সত্য ছিল? তোমাদের ভেতরে কি সত্যি জাদুকরী শক্তি রয়েছে? তখনই পেছন থেকে মিলার্ড বলে ওঠে যে তুমি তো এখনও কোনো কিছু দেখোইনি, আরও কত কিছু বাকি রয়েছে। জ্যাকব ঘুরে ঘুরে দেখতে পায় যে সেখানে আসলে কেউই ছিল না, কিন্তু পরের মুহূর্তেই একটা ছেলে জামা কাপড় পরতে পরতে তার সামনে দৃশ্যমান হয়ে যায়। সে কিছুক্ষণ আগে পর্যন্ত কিন্তু পুরোপুরি অদৃশ্য ছিল। এরপর বাচ্চারা তাকে বলে যে তুমি কিন্তু এখন আর তোমার নিজের দুনিয়াতে নেই, কারণ আজকের তারিখ 2016 সাল নয়, বরং 3রা সেপ্টেম্বর 1943 সাল। এটা শুনে রীতিমতো জ্যাকবের মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ সে প্রথমবারের মতো বুঝতে পারে যে সে কেবলমাত্র একটা রহস্যময় জায়গাতেই আসেনি, বরং সময়ের ভেতরে ভ্রমণ করে সে অতীতে পৌঁছে গেছে। জ্যাকব এবার ওই বাচ্চাদের সঙ্গে সেই বড় বাড়িটাতে পৌঁছায়, যেখানে তার দেখা হয় মিস পেরিগ্রিনের সঙ্গে। তিনি এই জায়গাটার দেখাশোনা করেন আর সকল বাচ্চারা তাকেই নিজেদের অভিভাবক মনে করে। মিস পেরিগ্রিন জ্যাকবকে স্বাগত জানায়, যেন তিনি আগে থেকে এটা জানতেন যে একদিন জ্যাকব এখানে অবশ্যই আসবে। এরপর তিনি একে একে সকল বাচ্চাদের সঙ্গে জ্যাকবের পরিচয় করিয়ে দেন। তখনই জ্যাকবের নজর এমার দিকে পড়ে, যে কিনা বাতাসের চেয়েও অনেক হালকা হওয়ার কারণে মাটিতে পা ফেলে কোনোভাবেই হাঁটতে পারে না। কথাবার্তার মাঝে জ্যাকব এটা জানতে পারে যে এমা সবসময় তার দাদা ভাই এব্রাহিমকে খুবই ভালোবাসত, কিন্তু যখন এব্রাহাম এই জায়গা ছেড়ে চলে যায় তখন ধীরে ধীরে তার চিঠি আসাও বন্ধ হয়ে যায়। এরপরেও এমা জ্যাকবের কাছে কোনো অভিযোগই করে না, বরং তার সঙ্গে একদম আপনজনের মতো আচরণ করতে থাকে। তো যাই হোক, সন্ধে হতেই সকল বাচ্চারা একসঙ্গে ডিনার করার জন্য বসে পড়ে। জ্যাকব প্রথমবার তাদের মাঝে বসে তাদের জীবনটাকে খুবই কাছে থেকে দেখতে থাকে, আর তখনই তার পরিচয় হয় ইঙ্ক নামের একটা ছেলের সাথে, যার ভেতরে মৃত জীবকে আবারও জ্যান্ত করার শক্তি রয়েছিল। কিন্তু ইঙ্ক জ্যাকবকে একেবারেই পছন্দ করতো না। তার চোখে আব্রাহাম এই জায়গাটা ছেড়ে গিয়ে অনেক বড় ভুল করেছিল, তাই সে চায় না যে এখন তার নাতিও এখানকার একটা অংশ হোক, কারণ তার দাদা আগেই তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তো যাই হোক, পুরো খাবার সময় ইঙ্কের আচরণ জ্যাকবের প্রতি অনেক রুক্ষ ছিল। অন্যদিকে বাকি বাচ্চারা ধীরে ধীরে তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ হতে শুরু করে। যাই হোক, ডিনার শেষ হবার পরে জ্যাকব নিজের দুনিয়াতে ফিরে যাওয়ার প্রস্তুতি নেয়। তখনই বাচ্চারা তাকে বলে যে এখান থেকে যাওয়ার আগে এমন একটা জিনিস তোমার অবশ্যই দেখা উচিত, যেটা এই পুরো জায়গার সবথেকে বড় রহস্য। তো এখন সকল বাচ্চারা বাড়ির বাইরে জমায়েত হয় আর প্রত্যেকেই নিজেদের মুখে গ্যাস মাস্ক পরে নেয়। আর কিছুক্ষণ পরে আকাশে যুদ্ধের বিমান দেখা যেতে শুরু করে, যেগুলো খুবই দ্রুত তাদের দিকে এগিয়ে আসছিল। আর জ্যাকব কিছু বুঝে ওঠার আগে একটা বিমান তাদের বাড়ির ঠিক উপরে বোমা ফেলে দেয়। কিন্তু যখনই বোমাটা বাড়ির সঙ্গে ধাক্কা খাবে, ঠিক সেই মুহূর্তে মিস পেরিগ্রিন নিজের বিশেষ পকেট ঘড়িটা বের করে আর সেটার জাদুকরী শক্তি ব্যবহার করে। পরের মুহূর্তে এই সময় পেছনের দিকে ফিরে যায় আর পুরো দিনটা আবারও সেই সকাল থেকে শুরু হয়ে যায়, যেন এখানে কিছুই হয়নি। এবার মিস পেরিগ্রিন জ্যাকবকে এই জায়গার সব থেকে বড় রহস্যর কথাটা বলে দেয়। তিনি জ্যাকবকে বুঝিয়ে বলে যে এই জায়গাটা এক ভয়ঙ্কর টাইম লুপ বা কালচক্রের ভেতরে আটকে রয়েছে, যেখানে প্রতিদিন শুধুমাত্র 3রা সেপ্টেম্বর 1943 সালই বিরাজমান থাকে। যখনই দিনটা শেষ হওয়ার সময় হয়, তখনই সময়টাকে আবারও আমি পেছনে নিয়ে যাই আর ওই একই দিন আবারও নতুন করে শুরু হয়ে যায়। আর ঠিক এই কারণেই এখানে বসবাস করা কোনো বাচ্চার বয়স কখনোই বাড়ে না। অন্যদিকে বাইরের আসল দুনিয়ার সময় স্বাভাবিক নিয়মেই সামনের দিকে এগিয়ে চলে যায়, তাই বাইরের দুনিয়াতে এরই মাঝে অনেকগুলো দশক পেরিয়ে গেছে। কিন্তু এই সময় চক্রের ভেতরে আটকে থাকা সকল বাচ্চারা আজও সেই একই বয়সে একই দিনে আটকে রয়েছে। জ্যাকব এবার ফাইনালি বুঝতে পারে যে তার দাদা ভাই শেষমেশ কেন তাকে বলেছিল যে তোমাকে ঠিক ওই তারিখে আর ওই জায়গাতেই যেতে হবে। কিছুক্ষণ পরে জ্যাকব সেই গুহার রাস্তা দিয়ে আবারও নিজের দুনিয়া অর্থাৎ 2016 সালে ফিরে চলে আসে। নিজের ঘরে পৌঁছে সে ওই চিঠিটা বের করে, যেটা সে মিস পেরিগ্রিনের বাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে এখানে নিয়ে এসেছিল। তো যাই হোক, লুকিয়ে নিয়ে আসা ওই চিঠিটা আসলে তার দাদা ভাই মিস পেরিগ্রিনের নামে লিখেছিল। আর এই চিঠিটা পড়তেই জ্যাকবের মুখের রঙই বদলে যায়।
কারণ ওটাতে লেখা ছিল যে মিস্টার ব্যারনের লোকেরা ইংল্যান্ডের অন্য একটা টাইম লুপের আশেপাশে ঘোরাফেরা করছে, আর এই ব্যাপারটা তিনি দেখেছেন। এব্রাহাম চিঠিতে একদম পরিষ্কারভাবে সতর্ক বার্তা দিয়েছিল যে শত্রু খুবই তাড়াতাড়ি বাকি টাইম লুপগুলোতেও পৌঁছে যেতে পারে, তাই বাচ্চাদের বাঁচানোর জন্য নতুন আর সুরক্ষিত একটা টাইম লুপ তৈরি করা দরকার। তো এই চিঠিটায় জ্যাকবকে প্রথমবার এটা বুঝতে সাহায্য করে যে তার দাদা ভাই যে বিপদের কথা সবসময় বলতো সেটা এখন আগের চেয়ে অনেক বেশি কাছে চলে এসেছে। তো এখন পরদিন জ্যাকব ওই চিঠিটা নিয়ে আবারও টাইম লুপের ভেতরে পৌঁছে যায় আর সোজা মিস পেরিগ্রিনের সঙ্গে দেখা করে। সে তাকে বলে যে তার দাদা ভাইয়ের মৃত্যু কোনো বন্যপ্রাণীর কারণে হয়নি, বরং কেউ তার পিছু নিয়েছিল আর তাকে নির্মমভাবে মেরে ফেলেছে। জ্যাকব এটাও বলে যে আব্রাহাম যদি ওই ভয়ঙ্কর লোকগুলোর সঙ্গে কোনো সম্পর্কে থেকে থাকে তাহলে তাকে পুরো সত্যটা জানতেই হবে। মিস পেরেগ্রিন তার হাতে থাকা ওই চিঠিটা দেখে ফেলে, কিন্তু তাকে বকা দিয়ে তিনি বলে যে তোমার বিনা অনুমতিতে এই চিঠিটা কখনো এখান থেকে নেওয়া উচিত হয়নি। তা সত্ত্বেও তিনি বুঝতে পারে যে জ্যাকবকে আর বেশি দিন তিনি সত্য থেকে দূরে রাখতে পারবেন না, তাই তিনি এখন পুরো ব্যাপারটা তাকে খুলে বলা থেকে এড়িয়ে যান আর জ্যাকবকে নিজের সঙ্গে আসতে বলেন। এরপরে মা জ্যাকবকে এমন একটা জায়গাতে নিয়ে যায় যেখানে সে আগে কখনোই যায়নি। সেখানে পৌঁছে জ্যাকব দেখতে পায় যে মিস পেরেগ্রিন আগে থেকে কিছু একটার অপেক্ষা করছিল, যেন তিনি একেবারে ঠিকঠাক জানতো যে পরের মুহূর্তে কি হতে চলেছে। তো যাই হোক, কিছুক্ষণ পরে একটা অদৃশ্য দানব সেখানে এসে পৌঁছে যায়। সেখানে উপস্থিত বাকি বাচ্চারা তাকে একেবারেই দেখতে পায় না, কিন্তু জ্যাকব পরিষ্কারভাবে সেই দানবটাকে দেখতে পারে। মিস পেরিগ্রিন একেবারেই দেরি না করে ওই দানবের উপরে হামলা করে আর শেষমেশ তাকে মেরেও ফেলে। পুরো দৃশ্যটা দেখে জ্যাকব একেবারে অবাক হয়ে যায়। দানবটা মারা যাবার পরে এমা জ্যাকবকে বলে যে তুমিও কি ওই দানবটাকে দেখতে পেরেছো? জ্যাকব তখন হ্যাঁ বলে, আর তখন এমা বলে যে এটাই তোমার আসল শক্তি। ওই দানবটাকে এখানে থাকা কোনো বাচ্চারাই দেখতে পায় না, কিন্তু তুমি তাকে পরিষ্কারভাবে দেখতে পেরেছো, মানে তুমি আমাদেরকে বাঁচাতে পারবে। সে আরও বলে যে ঠিক এই একই শক্তি তোমার দাদা ভাই এব্রাহামের ভেতরেও ছিল, উনিও এইসব দানবদেরকে দেখতে পেত। জ্যাকব এত সব কিছু জানার পরেও নিজেকে একজন সাধারণ ছেলে বলে ভাবত, কিন্তু এমা তাকে বুঝিয়ে বলে যে তুমি যদি সাধারণ মানুষ হতে তাহলে কখনোই এই টাইম লুপের ভেতরে প্রবেশই করতে পারতে না। তখনই মিস পেরিগ্রিন সেখানে চলে আসে আর তিনি বলে যে তিনি জ্যাকবের জন্মের পর থেকেই তার শক্তির ব্যাপারে স্পষ্ট জানতেন। আব্রাহাম চেয়েছিল যে তার নাতি যেন প্রথমে স্বাভাবিক সাধারণ একটা জীবনযাপন করে, তাই তিনি জ্যাকবের 18তম জন্মদিনের আগে এই রহস্যের কথা তাকে কখনোই খুলে বলেননি, বরং তিনি একটা গল্পের মতো করে এই 18 বছর ধরে তাকে প্রস্তুত করেছে। এরপর মিস পেরিগ্রিন জ্যাকবকে একটা পুরনো বই দেখান যেটাতে তাদের পুরনো ইতিহাস লেখা ছিল। তিনি বলেন যে অনেক কাল আগে কিছু পিকুলিয়ার মানুষ টাইম লুপে আটকে থাকতে থাকতে একেবারে ক্লান্ত হয়ে পড়েছিল। তাদের ধারণা ছিল যে ইমরিনদের অর্থাৎ মিস পেরিগ্রিনের মতো যারা টাইম লুপ তৈরি করতে পারে তাদেরকে ইমরিন বলা হয়। আসলে এদের শক্তি যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে তারা টাইম লুপের বাইরেও সব সময় একেবারে তরুণ হয়ে থাকতে পারবে, তাদের কাছে সময় কোনোভাবেই কাটবে না। তো এই লোকগুলোর নেতা ছিল মিস্টার ব্যারেন। সে একজন ইমরিনকে ধরে তার উপরে ভয়ঙ্কর এক পরীক্ষা চালায়, কিন্তু তার পরীক্ষা সফল হওয়ার বদলে উল্টো ফল দেয়। অমর হওয়ার বদলে সে আর তার সঙ্গীরা ভয়ঙ্কর এক অদৃশ্য দানবে পরিণত হয়ে যায়, যাদেরকে হলোকাস্ট বলা হয়। তো কয়েক বছর ধরে চেষ্টা করার পরে ব্যারেন আবারও মানুষের রূপে ফিরে যাওয়ার একটা উপায় খুঁজে পায়। সে জানতে পারে যে সে যদি জাদুকরি বাচ্চাদের চোখ বের করে সেগুলোর ব্যবহার করে তাহলে সে নিজেকে এবং নিজেদের সঙ্গীদের আবারও মানুষ বানাতে পারবে। তখন থেকে সে আলাদা আলাদা টাইম লুপে হামলা করে আর ওই জাদুকরি বাচ্চাদের শিকার করে। এমন সময় সেখানে আরও একজন ইমরিন যার নাম ছিল মিস অ্যাভোসেট, তিনি সেখানে পৌঁছে যায়। সে খুব ভয় পেয়েছিল আর সে তাকে জানায় যে ব্যারেন তার টাইম লুপের খোঁজ পেয়ে গেছে আর তার প্রায় সকল বাচ্চাকে ব্যারেন মেরেও ফেলেছে। কোনো মতে সে নিজের প্রাণ বাঁচিয়ে এখানে এসে পৌঁছাতে পেরেছে। সে সবাইকে সতর্ক করে বলে যে এখন আর কোনো টাইম লুপ সুরক্ষিত নেই, ব্যারেন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। আর এবার তার নিশানা শুধুমাত্র বাচ্চারা নয় বরং ইমরিনরাও ছিল।
এই কথা শুনে মিস পেরিগ্রিন বুঝতে পারে যে এখন এখানে থাকা মোটেও বিপদমুক্ত নয়। তিনি সিদ্ধান্ত নেন যে সকল বাচ্চাদেরকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব নতুন এবং সুরক্ষিত একটা টাইম লুপ খুঁজে বের করতে হবে, কারণ শত্রু এখন তাদের দরজায় কড়া নাড়ছে। মিস পেরিগ্রিন সকল বাচ্চাদেরকে তাড়াতাড়ি এক বিশাল যাত্রার জন্য প্রস্তুত হতে বলেন। দ্বিতীয় ইমরিনের কথায় এটা তো পরিষ্কার হয়ে গিয়েছিল যে ব্যারেন একে একে প্রত্যেকটা টাইম লুপ পর্যন্ত পৌঁছে যাচ্ছে, কিন্তু জ্যাকব এই লড়াইয়ের কোনো অংশ হতে চায় না। তার মনে হয় যে এই দুনিয়াটা তো তার নয়, তাই সে কাউকে কিচ্ছু না বলে আবারও নিজের দুনিয়া অর্থাৎ 2016 সালে ফিরে আসে। সেখানে পৌঁছেও তার মন কিন্তু একেবারে শান্ত হয় না, কারণ টাইম লুপের ভেতরে দেখা প্রত্যেকটা জিনিস অনাবরত তার মাথায় ঘুরপাক খেতে থাকে। তখন এই রাস্তায় তার নজর এমন একটা লাশের উপরে পড়ে যার অবস্থা একেবারে তার দাদা ভাইয়ের মতোই ছিল। সেই মুহূর্তে তার বিশ্বাস হয়ে যায় যে অদৃশ্য দানব এখন তার দুনিয়া পর্যন্ত পৌঁছে গেছে। জ্যাকব এক মুহূর্ত সময় নষ্ট না করে আবারও গুহার দিকে দৌড় লাগায়, যাতে করে মিস পেরিগ্রিনকে এই নতুন বিপদের ব্যাপারে সে জানাতে পারে। কিন্তু তার একেবারে ধারণা ছিল না যে কেউ অনাবরত আসলে তার পিছু নিয়েছিল। যখনই সে গুহার ভেতরে প্রবেশ করে তখনই তার পেছনে পেছনে একটা লোকও সেখানে পৌঁছে যায়। প্রথমে সে নিজেকে একজন সাধারণ মানুষের মতোই জ্যাকবের সামনে নিজেকে তুলে ধরে আর তাকে প্রশ্ন করতে থাকে, কিন্তু পরের মুহূর্তেই তার চেহারা ধীরে ধীরে বদলাতে থাকে। জ্যাকব অবাক হয়ে যায়, কারণ তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা অন্য কেউ নয় বরং সেই সাইকিয়াট্রিস্ট ডাক্তার গোলান ছিল, যার সাথে সে গত কয়েকদিন ধরে দেখা করে আসছিল ও নিজের অসুবিধার কথাগুলো বলে আসছিল। এখন তার আসল রূপ তার সামনে চলে এসেছে, আর সেই ছিল সেই ভয়ঙ্কর ব্যারেন যার গল্প মিস পেরিগ্রিন একটু আগেই তাকে শুনিয়েছিল। ব্যারেন জ্যাকবকে বন্দি বানিয়ে সোজা মিস পেরিগ্রিনের বাড়িতে পৌঁছে যায়। সেখানে পৌঁছাতে সে পরিষ্কারভাবে মিস পেরিগ্রিনকে বলে দেয় যে মিস পেরিগ্রিন যদি নিজেকে তার হাতে তুলে না দেয় তাহলে জ্যাকব আর জ্যান্ত বাঁচবে না, তাকে সে মেরে ফেলবে। মিস পেরিগ্রিন খুব ভালোভাবে জানতো যে জ্যাকবের শক্তি তাদের জন্য আসলে কতটা গুরুত্বপূর্ণ, কারণ এই অদৃশ্য দানবদেরকে দেখতে পাওয়া এখন সেই একমাত্র মানুষ ছিল। বাচ্চাদের প্রাণ বাঁচানোর জন্য তিনি নিজের ইচ্ছাতেই পাখির রূপ ধারণ করেন আর ব্যারেন নিজে তাকে একটা খাঁচাতে বন্দি করে ফেলে। তো যাবার আগে মিস পেরিগ্রিন জ্যাকবের দিকে তাকায় আর তাকে শুধুমাত্র একটা দায়িত্ব দিয়ে যায়। তিনি বলে যে এখন বাকি সকল বাচ্চাদের সুরক্ষার দায়িত্ব তোমার হাতে। তো এরপর ব্যারেন তাকে নিজের সাথে নিয়ে এখান থেকে বেরিয়ে পড়ে। তো এখন দ্বিতীয় ইমরিন মিস অ্যাভোসেট বাচ্চাদেরকে নিয়ে সেখান থেকে নিরাপদে বের হবার চেষ্টা করে, কিন্তু তখনই একটা অদৃশ্য দানব তাদের উপরে হামলা করে দেয় আর তাকেও বন্দি করে ফেলা হয়। যদিও এই হট্টগোলের মাঝে জ্যাকব আর বাকি সকল বাচ্চারা কোনো রকমে বাড়ি থেকে বাইরে বের হতে সক্ষম হয়। তখনই আকাশে আবারও যুদ্ধের বিমান দেখা যেতে শুরু করে, আর এবার কেউ সময়কে পেছনে ফেরাতে পারবে না, কারণ মিস পেরিগ্রিন আর সেখানে ছিল না। কয়েক সেকেন্ড পরে একটা বোমা সোজা বাড়ির উপরে এসে পড়ে আর পুরো অনাথ আশ্রমটা এক বিকট বিস্ফোরণের সঙ্গে ধ্বংস হয়ে যায়। কিন্তু বাচ্চারা আগে থেকেই বাইরে বেরিয়ে এসেছিল, তাই এই যাত্রাতেও তাদের প্রাণ বেঁচে যায়। আর ওই একই বিস্ফোরণের কারণে সেখানে থাকা অদৃশ্য দানবটাও মারা যায়, আর এখন তাদের কাছে ফিরে যাবার মতো কোনো বাড়ি আর বেঁচে রইল না। বাড়িটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবার পরে জ্যাকব সকল বাচ্চাদেরকে জড়ো করে। এখন সবার শুধু একটাই লক্ষ্য ছিল, যে কোনো মূল্যে মিস পেরিগ্রিনকে ব্যারেনের হাত থেকে ছাড়িয়ে আনতে হবে। বাচ্চাদের ধারণা ছিল যে ব্যারেন তাকে কোথাও নিয়ে গিয়ে থাকতে পারে, তাই তারা সমুদ্রের কিনারায় পৌঁছে যায়, যেখানে এমা নিজের শক্তি ব্যবহার করে সমুদ্রের গভীরে ডুবে থাকা একটা পুরনো জাহাজকে উপরে নিয়ে আসে। জাহাজের ভেতরে অনেক পুরনো কঙ্কালও পড়েছিল, কিন্তু এই মুহূর্তে কারও সেদিকে নজরই ছিল না। সকল বাচ্চারা ওই জাহাজে করে ব্যারেনের আস্তানার দিকে বেরিয়ে পড়ে। সমুদ্রের এক বিশাল পথ পেরিয়ে জ্যাকব আর বাকি বাচ্চারা সেই জায়গাতে গিয়ে পৌঁছে যায় যেখানে ব্যারেন নিজের আস্তানা বানিয়েছিল, যে আস্তানার নাম ছিল ব্ল্যাকপুল টাওয়ার। রাস্তায় এমা নিজের শক্তির সাহায্যে পুরো জাহাজটার ভারসাম্য ঠিক রাখতে থাকে, আর অন্যদিকে বাকি বাচ্চারা চুপচাপ সামনের যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে থাকে। এখন কারো মুখে আর কোনো ভয় ছিল না, বরং মিস পেরিগ্রিনকে ফিরিয়ে আনার দৃঢ় সংকল্প পরিষ্কার তাদের চেহারায় দেখা যাচ্ছিল। তো কিছুক্ষণ পরে তারা দূরে থেকে সেই বিশাল ইমারতটা দেখতে পায়, যেখানে ব্যারেন তার পরবর্তী পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। সকল বাচ্চারা কোনো শব্দ না করেই তীরে নামে আর আলাদা আলাদা রাস্তা দিয়ে ভেতরে ঢোকার সিদ্ধান্ত নেয়, যাতে করে শত্রু তাদের আসার কোনো খবর বুঝতে না পারে।
সবথেকে আগে এমা ভেতরে পৌঁছায় আর সোজা সে ব্যারনের সামনে গিয়ে দাঁড়ায়। সে তাকে পরিষ্কারভাবে সতর্ক করে দিয়ে বলে যে তুমি যদি মিস পেরেগ্রিন আর বাকি ইমরিনদের এক্ষুনি ছেড়ে না দাও তাহলে তোমার পরিণতি কিন্তু মোটেও ভালো হবে না। সেই সাথে সেটাও জানিয়ে দেয় যে তাদের একটা অদৃশ্য দানব আগেই তাদের হাতে মারা পড়েছে। এমার কথা শুনে ব্যারেন রাগে ফুঁসতে থাকে। তার বিশ্বাসই হচ্ছিল না যে কিছু ছোট ছোট বাচ্চা তার সবথেকে শক্তিশালী হাতিয়ারকে শেষ করে দিতে পারে। তো যাই হোক, পরের মুহূর্তে সে তার বাকি সঙ্গীদের আর সেই অদৃশ্য দানবদের ওই বাচ্চাদেরকে মারার জন্য তাদের পেছনে পাঠিয়ে দেয়, যাতে করে কেউ সেখান থেকে জ্যান্ত ফিরতে না পারে। এদিকে জ্যাকব নিজের শক্তির সাহায্যে প্রত্যেকটা অদৃশ্য দানবের জায়গা স্পষ্টভাবে চিনে ফেলে, যাদেরকে বাকি বাচ্চারা কোনোভাবেই দেখতে পারছিল না। সে অনবরত তার সঙ্গীদের দানবগুলোর অবস্থান বলতে থাকে, যার ফলে সবাই হামলা করার সুযোগ পেয়ে যায়। তখন ইঙ্ক তার কাছে থাকা সবথেকে বিশেষ শক্তিটার ব্যবহার করে। সে ডুবে থাকা জাহাজের ভেতরে পড়ে থাকা সকল কঙ্কালগুলোকে আবারও জ্যান্ত করে তোলে। পরের মুহূর্তে পুরো জাহাজটা একেবারে চলাফেরা করা কঙ্কালে ভরে যায় আর তারা সোজা অদৃশ্য ওই দানবগুলোর উপরে ঝাঁপিয়ে পড়ে। বাচ্চাদের এই চালটা একেবারে কাজে লেগে যায়, কারণ লড়াইয়ের সময় দানবদের গায়ে এমন একটা জিনিস বরফ আর তুলা লেগে যায়, যার ফলে এখন তারা সকলের কাছে পরিষ্কারভাবে দৃশ্যমান হতে শুরু করে। এরপর কঙ্কালগুলো আর বাচ্চারা মিলে একে একে ওই অদৃশ্য দানবগুলোকে শেষ করতে থাকে। বাইরে যখন ভয়ঙ্কর লড়াই চলছিল ঠিক তখনই জ্যাকব আর কিছু বাচ্চা ভেতরের দিকে এগোতে থাকে। তাদের আসল লক্ষ্য ছিল মিস পেরেগ্রিন আর বাকি ইমরিনদের কাছে পৌঁছানো। রাস্তায় ব্যারনের অনেক সঙ্গী তাদেরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু প্রত্যেকটা বাচ্চা নিজেদের স্পেশাল শক্তি ব্যবহার করে তাদের মোকাবেলা করতে থাকে। কেউ নিজের শক্তি দিয়ে শত্রুদেরকে দূরে ছুঁড়ে ফেলে দেয়, আর কেউ আগুন দিয়ে রাস্তা পরিষ্কার করে, তো কেউ আবার বাতাসের সাহায্যে নিজের সঙ্গীদেরকে বাঁচিয়ে নেয়। কিছুক্ষণের মধ্যে ব্যারনের অনেক লোক তাদের কাছে হার মানতে বাধ্য হয় আর বাচ্চাদের রাস্তা একেবারে পরিষ্কার হয়ে যায়। অবশেষে জ্যাকব ওই ঘর পর্যন্ত পৌঁছে যায় যেখানে মিস পেরেগ্রিন আর বাকি ইমরিনরা বন্দী ছিল। সে খুবই দ্রুত তাদেরকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু তখনই ব্যারন সেখানে পৌঁছে যায়। ঠিক সেই সময় বাইরের লড়াই শেষ করে বাকি বাচ্চারাও ভেতরে চলে আসে। যখনই সকলের নজর সামনে দাঁড়িয়ে থাকা জ্যাকবের উপরে পড়ে তখন তারা সবাই অবাক হয়ে যায়, কারণ সেখানে একটা নয় বরং দুটো জ্যাকব দাঁড়িয়েছিল। কেউ বুঝতেই পারছিল না যে আসল জ্যাকবকে আর ব্যারন কার রূপ ধারণ করেছে। এই বিভ্রান্তির সাথে লড়াইয়ের সবথেকে ভয়ঙ্কর মোকাবেলা শুরু হতে চলেছিল। কিন্তু ঠিক সেই সময়ে জ্যাকব হঠাৎ করে নিজের দিকে এগিয়ে আসে একটা অদৃশ্য দানবকে দেখতে পায়। বাকি কোনো বাচ্চারাই ওই দানবটাকে দেখতে পারছিল না, কিন্তু জ্যাকব সাথে সাথে বুঝতে পারে যে এটাই আসলে তার সবথেকে বড় শক্তি প্রমাণিত হতে পারে। সে জোরে চিৎকার করে বলে যে এখন আসল আর নকলের ফয়সালা এমনিতেই হয়ে যাবে। ব্যারন তার ইশারার মানে বুঝতেই পারে না, কারণ সে ওই দানবটাকে টেরই পায়নি। তো পরের মুহূর্তে অদৃশ্য দানবটা সোজা ব্যারনের দিকে ঝাঁপিয়ে পড়ে, কারণ সে জ্যাকবের রূপ ধরেছিল, তাই দানবটা তাকে আসল জ্যাকব ভেবে তার উপরে হামলা করে দেয়। ভয়ঙ্কর হামলা হতে ব্যারন আর তার নিজের রূপ ধরে রাখতে পারে না। সে তার আসল চেহারা সবার সামনে নিয়ে আসে। দানবটা তার চোখ দুটো উপড়ে ফেলে আর ব্যারন সেখানে খুবই বাজেভাবে আহত হয়ে পড়ে যায়। এবার সকল বাচ্চারা পরিষ্কারভাবে দেখতে পায় যে কে আসল জ্যাকব ছিল। এরই মাঝে জ্যাকব দেরি না করে ওই দানবের উপরে আবার ঝাঁপিয়ে পড়ে, আর এবার তাকে একা লড়তে হয় না, কারণ তার বাকি সঙ্গীরাও সাথে সাথে তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। সবাই মিলে তারা ওই শেষের অদৃশ্য দানবটাকে চিরকালের জন্য শেষ করে দেয়। ব্যারনের মৃত্যুর সাথে সাথে এই পুরো খেলাটাই শেষ হয়ে যায় আর তার বেঁচে থাকা সঙ্গীরাও একে একে হার মেনে নেয়। তো লড়াই শেষ হবার পরে জ্যাকব সব থেকে আগে মিস পেরেগ্রিন আর বাকি ইমরিনদের দিকে এগিয়ে যায়। এখন তারা পুরোপুরি সুরক্ষিত ছিল আর বাচ্চাদেরকে দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। সকল বাচ্চারা একে অপরকে দেখে অনেক খুশি হয়, কারণ এত বড় বিপদের পরেও তাদের মধ্যে কেউ পিছপা হয়নি, কেউ ভয় পায়নি। কিন্তু এই খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ মিস পেরেগ্রিন সাথে সাথে সবাইকে মনে করিয়ে দিয়ে বলে যে আমরা এখনও নিজেদের আসল সময় থেকে অনেক দূরে আছি। তোমরা যদি বেশি সময় এই যুগে আটকে পড়ে থাকো তাহলে টাইম লুপের নিয়মে তোমাদের বয়স কিন্তু খুবই দ্রুত বাড়তে শুরু করবে আর তোমাদের প্রাণও বিপদে পড়তে পারে। মিস পেরেগ্রিন এখন সিদ্ধান্ত নেয় যে এখন সব বাচ্চাদের সাথে সাথে নিজেদের সময়ে ফিরে যেতে হবে। এমা জ্যাকবের কাছে আসে আর তাকে বলে যে আমাদের পথ এবার এখান থেকে আলাদা হতে চলেছে। তুমি তোমার নিজের দুনিয়াতে ফিরে যাও জ্যাকব, কারণ ওখানেই তোমার আসল প্রয়োজন।
জ্যাকব এই কথাটা শুনে একেবারে চুপ হয়ে যায়, কিন্তু সে বুঝতে পারে যে সবারই আসলে আলাদা আলাদা নিজস্ব একটা জায়গা রয়েছে। এমা আর বাকি সকল বাচ্চারা মিস পেরিগ্রিনের সাথে নিজেদের টাইম লুপে ফিরে যাবার প্রস্তুতি নিতে শুরু করে। যাওয়ার আগে এমা আবারও জ্যাকবকে বলে যে তোমার এখানে থেকে যাওয়াটা সব থেকে ভালো হবে, কারণ তোমার দুনিয়াতে এখনো অনেক কিছু করার বাকি আছে। জ্যাকব তাকে আটকাতে চায়, কিন্তু সে বুঝতে পারে যে যদি বাচ্চারা নিজেদের সময়ে অর্থাৎ টাইম লুপে ফিরে না যায় তাহলে তাদের বয়স হঠাৎ করেই বাড়তে শুরু করবে। তাই মনে কষ্ট নিয়ে হলেও সে এমাকে ফিরে যেতে দেখতে থাকে। আর অন্যদিকে মিস পেরেগ্রিন সকল বাচ্চাদেরকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। কিছু মুহূর্তের মধ্যে জ্যাকব একা হয়ে যায় আর তারপর নিজের বাড়ির দিকে সে রওনা দেয়। বাড়িতে পৌঁছে জ্যাকব সোজা তার দাদা ভাই এব্রাহামের সঙ্গে দেখা করতে যায়, কারণ অতীতে ব্যারেন মারা যাওয়ার কারণে বর্তমান দুনিয়াতে এব্রাহাম এখন পুরোপুরি জীবিত ছিল। তাকে নিজের সামনে জ্যান্ত দেখে জ্যাকবের চোখে খুশির ঝলক স্পষ্টভাবে দেখা যায়, আর সে কিছু না ভেবেই তার দাদাকে জড়িয়ে ধরে। এব্রাহামও সবকিছু বুঝে যায়, কারণ তার আগে থেকে ধারণা ছিল যে একদিন জ্যাকব অবশ্যই এই পুরো পথ পেরিয়ে অবশ্যই ফিরে আসবে। জ্যাকব চায় যে এখন যেন সবকিছু আগের মতো হয়ে যায়, কিন্তু এব্রাহাম তাকে বলে যে তোমার গন্তব্য এখনো শেষ হয়নি। যে মানুষের জন্য তোমার অপেক্ষা করা উচিত সে আর কেউ নয় বরং এমা, আর তোমাকে ওর কাছেই ফিরে যেতে হবে। তারপর এব্রাহাম নিজের কাছে থাকা একটা পুরনো মানচিত্র জ্যাকবকে দিয়ে দেয়। এই মানচিত্রে সারা দুনিয়ার আলাদা আলাদা টাইম লুপগুলোর পুরো রাস্তা আঁকা ছিল। তিনি জ্যাকবকে বুঝিয়ে বলে যে এখন সরাসরি ওই টাইম লুপে পৌঁছানো সম্ভব নয় যেখানে এমা চলে গেছে, কারণ ওই রাস্তাটা চিরকালের জন্য বদলে গেছে। তুমি যদি সত্যি তার সঙ্গে আবারও দেখা করতে চাও তাহলে তোমাকে অনেকগুলো আলাদা আলাদা টাইম লুপের মধ্যে দিয়ে যেতে হবে। সবগুলো চেক করে তোমাকে দেখতে হবে যে সেখানে এমা আছে কিনা। প্রত্যেকটা টাইম লুপ তোমাকে একটা নতুন সময়ে পৌঁছে দেবে, আর শেষমেশ তুমি ঠিক ওই বছরে ওই সময়ে পৌঁছাতে পারবে যেখান থেকে এমার যাত্রা আবারও শুরু হবে। আর এখন জ্যাকব কোনো প্রশ্ন না করেই সরাসরি মানচিত্রটা নিজের কাছে রেখে দেয়, আর তারপর জ্যাকব তার নতুন যাত্রা শুরু করে। সে একটা টাইম লুপ থেকে বেরিয়ে আরেকটা টাইম লুপে যায়, আর অনবরত সময়ের আলাদা আলাদা ধাপ পার করতে থাকে, আর অবশেষে এক বিশাল লম্বা পথ পাড়ি দিয়ে সে 1942 সালে পৌঁছে যায়। কিন্তু এখানে পৌঁছানোর পরেও তার গন্তব্য শেষ হয় না, কারণ এমার সঙ্গে দেখা করার জন্য তাকে পুরো 1 বছর সময় অপেক্ষা করতে হবে। এই সময় সে নিজের পরিচয় লুকিয়ে রাখে আর পরিস্থিতি অনুযায়ী সামনের দিকে এগোতে থাকে। তার খুব ভালো করেই জানা ছিল যে সঠিক দিন আসার আগে কোনো কিছুই সে বদলাতে পারবে না। আর অবশেষে ফাইনালি সেই দিনটা চলেও আসে, যখন 3রা সেপ্টেম্বর 1943 সাল ছিল, আর ওই একই জাহাজ সেখান দিয়ে যাওয়ার কথা ছিল যেটাতে এমা আর বাকি বাচ্চারা যাত্রা করেছিল। জ্যাকব আগে থেকেই সেখানে তাদের জন্য অপেক্ষা করছিল, আর যখন এমা জাহাজ থেকে নিচে নামে তার নজর সোজা জ্যাকবের উপরে পড়ে। দুজনে কিছু না বলে একে অপরের দিকে দৌড়ে যায় আর জড়িয়ে ধরে। আর এত লম্বা পথ, অনেকগুলো টাইম লুপ আর অসংখ্য বিপদের পরে অবশেষে তারা দুজন আবারও একত্রিত হয়ে যায়, আর এই মুহূর্ত থেকেই তাদের দুজনকে নিয়ে নতুন আরও একটা যাত্রা শুরু হয়ে যায়। তবে আজকের গল্পটা এখানেই শেষ হয়। কেমন লাগলো গল্পটা জানাতে ভুলবেন না। আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।